জামায়াতের এমন ভাব যে ক্ষমতায় চলে এসেছে, বললেন গয়েশ্বর। আনিসুলকে বিচারক, 15 বছরে বিচার বিভাগের কোনো সংস্কার হয়নি এবং সর্বশেষ জানাবো সংস্কার নির্বাচন ঐকমত্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের এমন ভাব যে ক্ষমতায় চলে এসেছে, বললেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত একলা চলো নীতি অবলম্বন করেছে। তারা এমন ভাব করছে যেন ইতোমধ্যে ক্ষমতায় চলে এসেছে। আমরা মনে করি ক্ষমতায় আনার মালিক জনগণ। সুষ্ঠু অবাধ নির্বাচনই আমাদের একমাত্র দাবি। ভারতের সঙ্গে সম্পর্ক এবং সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যা চলছে, তবে বিএনপি কখনো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক করার পক্ষে নয়। সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে। আনিসুলকে বিচারক, 15 বছরে বিচার বিভাগের কোনো সংস্কার হয়নি। আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এ সময় বিচারক আনিসুল হককে উদ্দেশ্য করে বিচার বিভাগের দৈন্য দশা তুলে ধরেন। বিচারক বলেন, 15 বছরও বিচার বিভাগের তেমন কোনো সংস্কার হয়নি। এ সময় এজলাসে থাকা আসামির ডকে দাঁড়িয়েছিলেন আনিসুল হক। অন্যান্য মামলায় শুনানি চলায় কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর বিচারক তাকে ডকে থাকা বেঞ্চে বসতে বলেন। এরপর তার গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এবং মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলার বিস্তারিত আদালতের সামনে তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। এক পর্যায়ে বিচারক সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বিচার বিভাগের মামলা জটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ঢাকায় লক্ষাধিক এনআই অ্যাক্ট মামলা পরিচালনার জন্য মাত্র 7টি যুগ্ম দায়রা জজ আদালত রয়েছে, যা মামলা নিষ্পত্তি করার জন্য অপ্রতুল। অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার একজন বিচারককে 10 শেড বিল্ডিং এ বসে বিচার কাজ পরিচালনা করতে হয়। এ সময় আনিসুল হক আদালতের অনুমতি নিয়ে বলেন, আমি আইনমন্ত্রী থাকা অবস্থায় প্রতি বছর লোকবল নিয়োগের জন্য রিকুইজিশন দিতাম। আইন মন্ত্রণালয়ের জন্য মাত্র 13 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল। বিচার বিভাগের যত ইমপ্রুভমেন্ট হয়েছে তা আমার করা। 13 জানুয়ারি আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওই দিন আদালত আসামি আনিসুলের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করেন। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 20 মার্চ দিন ধার্য করেছেন। সংস্কার নির্বাচন ঐকমত্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবাত্মক আন্দোলনের মধ্য দিয়ে। ফলে এই সরকার গতানুগতিক রাজনৈতিক দলের সরকারগুলোর মতো নয়। তারা দলীয় সরকার নয় বলে তাদের সামনে দলীয় মতাদর্শ ভিত্তিক কোনো রাজনৈতিক এজেন্ডাও নেই। তাদের সামনে রয়েছে দুটি জাতীয় আকাঙ্ক্ষা, যা আন্দোলনের রাজপথ থেকে উত্থিত এবং গৃহীত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা অনুসারে বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা এবং অগণতান্ত্রিক ও অবৈধ নির্বাচনের মাধ্যমে যে স্বৈরাচারী ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তা যতদূর সম্ভব অবসান ঘটানো এবং জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সংস্কার ও পরিবর্তনের কথা উচ্চারিত হয় এবং এরই ধারাবাহিকতায় একাধিক সংস্কার কমিশন গঠিত হয়, এজন্য যেন ভবিষ্যতে বাংলাদেশে বৈষম্য ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসতে না পারে। কমিশনগুলোকে রিপোর্ট প্রদানের জন্য 90 দিনের সময় দেওয়া হয়। এরই মধ্যে কয়েকটি কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে সংবিধান সংস্কার কমিশন। তারা যেসব সুপারিশ করেছে সেগুলো নিয়ে সমর্থন ও ভিন্নমত প্রকাশিত হচ্ছে। সরকার অবশ্য বলেছে সবার সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সবকিছু করা হবে। প্রশ্ন হলো, কেবল রাজনৈতিক শক্তির মাধ্যমে বৃহত্তর জাতীয় ঐক্য গঠন করা সম্ভব হবে? আন্দোলনের অংশ নেওয়া ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শক্তিকে জাতীয় ঐক্যের ছায়াতলে আনতে হবে। আর সে জাতীয় ঐক্য কেবলমাত্র সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সমাজ ও মানুষের মধ্যে সঞ্চারিত করতে হবে। অন্তর্বর্তী সরকার যেমন মেধাবীদের নিয়ে গঠিত হয়েছে, তেমনি তারাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংস্থায় দেখে শুনে দুর্নীতিমুক্ত, যোগ্য, দক্ষ মেধাবীদের নিয়োগ দিয়েছেন, যারা জাতীয় ঐক্যে প্রতিষ্ঠিত ভ্যানগার্ড হিসেবে কাজ করতে পারেন। এরই মাধ্যমে সবাইকে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের এই বিরল সুযোগ এবার কাজে লাগাতে হবে। বলার অপেক্ষা রাখে না, জুলাই অভ্যুত্থান বাংলাদেশকে দিয়েছে এক বিরল সুযোগ, যার মাধ্যমে আমরা রাজনৈতিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থা ও কুশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র, সমতা, ন্যায় বিচার, সহনশীলতা, বৈষম্যহীনতার পথে এগিয়ে যেতে পারবো। স্বাধীনতা পরবর্তী 54 বছরে জাতি যে সুযোগ পায়নি তা পাওয়া গেছে এবার। অতীতে যাবতীয় ভুল ও ব্যর্থতা দূর করার মহত্তর এই সুযোগ নষ্ট হলে আমাদেরকে চড়া মাশুল দিতে হবে এবং যারা জীবন ও রক্ত দিয়ে সংস্কারের দুয়ার খুলে দিয়েছে তাদের কাছে জবাবদিহি করতে হবে। অতএব আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের পথে সুযোগ আমাদেরকে নির্মাণ করতে হবে।
আমাদের মনে রাখতে হবে, নিজেদের ভাগ্য নির্মাণের সুযোগ আমরা বারবার পেয়েছি এবং তা নষ্ট করেছি ক্ষুদ্র রাজনৈতিক লড়াই, দলীয় মানসিকতা, স্বার্থগত দ্বন্দ্বের কারণে। ঔপনিবেশিকতা মুক্ত একটি স্বাধীন রাজনৈতিক পরিচিতি আমরা প্রথমে পেয়েছিলাম 1947 সালে, কিন্তু আমরা গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার প্রথম সুযোগটি হাতছাড়া করেছি জাতিগত বিদ্বেষের কারণে। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দ্বিতীয় সুযোগটি পেয়েছিলাম, যা গণতন্ত্রের বদলে একদলীয় শাসনের কাছে জিম্মি হয়ে পড়েছিল। তৃতীয় সুযোগটি এসেছিল সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতনের পর, যখন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে সমন্বিত গণ আন্দোলনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নর অভিযান সূচিত হয়। কিন্তু আমরা প্রতিটি সুযোগই কাজে লাগাতে না পেরে হেলায় হারিয়েছি। 2024 সালে আবার আরেকটি সুযোগ এলে দিয়েছে শিক্ষার্থীরা। তাদের গণ আন্দোলন স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। সবার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিষদ তৈরি করেছে, যা ছাত্র সমাজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। যে ছাত্র সমাজ সারা কারণে ম্রিয়মান হলেও যে হারিয়ে যায়নি জুলাই আগস্টের ঘটনা তা প্রমাণ করেছে। জাতি গঠনে তাদের পুরনো ভূমিকাকে তারা নতুন করে উজ্জীবিত উপস্থাপিত করেছে। প্রায় সকল রাজনৈতিক দল যখন আওয়ামী লীগ সরকারের দলীয়করণ, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত, উদ্যমহীন, তখন ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ দাবানল হয়ে সরকারের পতন ঘটিয়েছে। যারা সরকারি বদল করেনি, সামগ্রিক পরিবর্তনের ডাকও দিয়েছে। যারই ধারাবাহিকতায় সংস্কার কমিশন গঠনের ধারাটি এসেছে, আর এ ধারণা অত্যন্ত সময়োপযোগী। সংস্কারের মাধ্যমে কোন কোন জায়গায় মনোযোগ দিতে হবে সেটা সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে। কমিশনগুলোর প্রধান হিসেবে যাদের মনোনীত করা হয়েছে তারাও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, যারা মোটামুটি বিতর্কহীনভাবে বড় কোনো ত্রুটি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা তাদের দক্ষতা ও আন্তরিকতার প্রমাণ রেখেছেন। এখনো পর্যন্ত প্রাপ্ত কমিশনের প্রতিবেদনগুলোকে প্রাথমিক বিশ্লেষণে ছোটখাটো সমালোচনা ছাড়া সবাই গ্রহণ করেছেন। অংশীজনের মতের ভিত্তিতে প্রণীত সুপারিশগুলো বাস্তবধর্মী বলে স্বীকৃতি পেয়েছে। যদিও কিছু সুপারিশের ক্ষেত্রে মনে হয়েছে সেখানে সুস্পষ্ট বিচার বিবেচনার চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে আবেগ ও পূর্বধারণ। কিছু কিছু ক্ষেত্রে ছাত্র আন্দোলনের সহযোগে জাতীয়তাবাদী ইসলামী শক্তির আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলিত হয়নি বলে মনে করছেন কেউ কেউ। হালকা সমালোচনা প্রতিবাদ হওয়ায় নিশ্চয়ই সবাই দাবি অন্তর্ভুক্ত করার বিষয়গুলো ভাবা হবে। সংস্কারের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারে সীমিত করা, জাতীয় সংবিধান পরিষদ গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার সুপারিশগুলো সমর্থন করেছেন। তবে ইসলামপন্থীরা বহুত্ববাদের প্রস্তাবের সঙ্গে একাত্মবাদের দ্বন্দ্ব আছে বলে মনে করছেন। সংস্কার কমিশনের পক্ষে কর্তব্য হবে সে সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো। তাছাড়া 4 বছর পর পর জাতীয় নির্বাচন করা হলে সেটার প্রভাব কেমন হবে তা স্পষ্ট নয়। সরকারের ধারাবাহিকতার ক্ষেত্রে সময়কাল অবশ্যই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সময় স্বল্পতার জন্য একটি নির্বাচিত সরকার পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য কম সময় পাবে। তদুপরি নির্বাচন আয়োজন অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া এবং এর জন্য অনেক বড় কার্যক্রম গ্রহণের প্রয়োজন হয়। বারবার নির্বাচনের আর্থিক ও প্রশাসনিক চাপ সামাল দেওয়ার সামর্থ্য আমাদের কতটুকু রয়েছে তাও বিশেষভাবে ভেবে দেখার বিষয়। সংস্কারের ক্ষেত্রে সংবিধানের পরপর নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, পুলিশ সংস্কার ও স্থানীয় সরকার সংস্কারের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজনীতিকরণের মাধ্যমে সবচেয়ে বেশি কলঙ্কিত, বিতর্কিত করা হয়েছে পুলিশকে। 14 জানুয়ারি প্রকাশিত আন্তর্জাতিক ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট এবং টেক গ্লোবাল ইনস্টিটিউটের প্রতিবেদন উঠে এসেছে কিভাবে আমাদের পুলিশকে নিষ্ঠুর, অমানবিক ও রক্তপিপাসু বাহিনী